বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নৈনবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম লেখনীতেই দিয়ে গেছেন তার পরিচয়। 1899 সালের 25 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে সম্ভ্রান্ত কাজী পরিবারে তার জন্ম। নন্দিত এই কবিপুরুষ তার সৃষ্টিকর্মের জন্য মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসায় হয়ে আছেন চিরঞ্জীব। নজরুল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক। কবিতার পাশাপাশি বেশ কিছু ছোট গল্প, উপন্যাস ও নাটক লিখলেও মূলত তিনি কবি হিসেবেই নিজেকে পরিচয় দিতেন। প্রায় 3000 গান রচনা করেছেন তিনি, দিয়েছেন সুর। রাগ সঙ্গীত সৃষ্টি করে বাংলা সঙ্গীতকে করেছেন সমৃদ্ধ। বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ এই ব্যক্তিত্ব রবীন্দ্র যুগের একমাত্র সাহিত্যিক, যিনি রবীন্দ্র বলয়ের বাইরে এসে নিজের লেখনীতে স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করেন। শুধু তাকে নিছক একজন কবি হিসাবে বলে এটা মনে করা যাবে না। আসলে তিনি একজন সমাজসেবক ছিলেন। এই মূল জায়গা থেকেই তার যাবতীয় কাজ। আর্ট ফর আর্টস সেক, এই যে কথা বলা হয়ে থাকে যে কলা কেবল কলার খাতিরেই কলা, এই কথাটা নজরুলের ক্ষেত্রে আমরা হয়তো আংশিকভাবে সত্য মনে করব। তার লেখাগুলো, তার যাবতীয় সৃষ্টির মধ্যে কলা নৈপুণ্যের আমরা প্রচুর প্রমাণ পাই, কিন্তু সেটাকে ছাপিয়ে তার লেখার মধ্যে যে জিনিস বেশি করে আমরা পাই সেটা হলো মানবসেবা, সমাজসেবা। এবং সেই মানবসেবা এবং সমাজসেবা এটা স্থানকাল পাত্রের মধ্যে তিনি সীমাবদ্ধ রাখতে চাননি। তিনি বিশ্বমানবের পক্ষে অবস্থান নিয়েছিলেন। নজরুল সারা জীবন এই ক্ষুদ্র সৃষ্টিশীল সময়ে 2 দশক, এই পুরো সময়টাতে তিনি কিন্তু সমাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। রবীন্দ্রনাথ নজরুলকে যেমন ভালোবাসতেন, নজরুল রবীন্দ্রনাথকে ছোটোবেলা থেকেই রবীন্দ্রভক্ত ছিলেন তিনি। এবং তিনি যখন করাচি থেকে ফিরে আসেন, তার যে জীবনীকা কমরেড মুজাফর আহমদ, উনি বলছেন নজরুল যেসব বাক্সপেটটা নিয়ে এসেছিল করাচি থেকে আসার সময়, আমরা একসময় সেগুলো খুলে দেখি, ওর মধ্যে রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি আছে। তো ফলে রবীন্দ্রনাথের সাথে নজরুলের একটা ভক্তির ভালোবাসার সম্পর্ক, আর রবীন্দ্রনাথের তরফ থেকে স্নেহের সম্পর্ক, আশীর্বাদের সম্পর্ক ছিল। আবার চিন্তার ক্ষেত্রে রবীন্দ্রনাথের সাথে তিনি দ্বিমত পোষণ করতেন, যে এটা তিনি সরাসরি বলতেনও যে গুরুজি আপনার তো আকাশচারী চিন্তাভাবনা, আর আমার চিন্তাভাবনা হলো মাটি সংলগ্ন। তার অনেক শুভাকাঙ্ক্ষী যেমন ছিল, তার অনেক সমালোচকও ছিল। তার প্রতি তার যে বিরল প্রতিভা, আসলে নজরুল প্রতিভাটা হলো একটা বিরল প্রতিভা, এবং তার অন্তরটা ছিল দিব্য জ্ঞানে আলোকিত। তিনি সাধারণ কবিদের মতো সাধ্য সাধনা করে ঘষা মাজা করে কবি হননি। এটা আমরা যে বলি আল্লাহ প্রদত্ত একটা প্রতিভা, এই যে বর্ন জিনিয়াস, কবি নজরুল ছিলেন সেই বর্ন জিনিয়াস। তার মধ্যে আমরা দিব্য দীপ্তি তার মধ্যে পাই। তিনি অন্তর থেকে তিনি আলোকিত ছিলেন। সব কিছু মিলিয়ে কাজী নজরুল ইসলাম হয়ে উঠেছিলেন এক অনবদ্য সৃষ্টি। সঙ্গীতের দিক থেকে যদি বলতে চাই, তাহলে প্রথমেই বলতে হয় যে তার দেশপ্রেমই কিন্তু সঙ্গীতে সবচেয়ে আগে এসেছে। দেশের ভাবনা, দেশের মানুষের ভাবনা, সারা বিশ্বের মানুষের ভাবনা যেন একই সঙ্গে তার মধ্যে এসে হাজির হয়েছে। এবং তিনি তার বিভিন্ন পর্যায়ের গানের মধ্যে তার জাগরণী গান, উদ্দীপনার গান, তার নারী জাগরণের গান বিভিন্ন ক্ষেত্রে তিনি ফুটিয়ে তুলেছেন এবং এই এগিয়ে আসার জন্যে আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে এগিয়ে চলার জন্য উৎসাহিত করেছেন। তার মতো করে নারী জাগরণের কবিতা কেউ লেখেননি, এবং তার মতো করে এই ছন্দের গানের যে উদ্দীপক, সেই সম্ভার কিন্তু আমরা আর কারো কাছ থেকে পাইনি। তাই আমরা নারীরা বিশেষ করে কিন্তু তার এই সৃষ্টির মাধ্যমে উদ্বেলিত হই এবং এগিয়ে চলার সাহস পাই। সঙ্গীতের ক্ষেত্রে তার এক অনবদ্য রূপ, সে লেটো গান থেকে শুরু করে তার একদম শেষ পরিণত বয়সের অর্থাৎ 42, তিনি 42-এই তার ভরাডুবি।
তো ওই 42-এর সেই 42 থেকে আমরা সাধারণত মনে করি যে 40-এর পর থেকে মানুষের চিন্তা ভাবনায় চেতনায় এক পরিপক্কতা আসে এবং সেইটিকে নিয়ে মানুষ নানা আঙ্গিকে কাজ করে। কিন্তু ঠিক সেই সময়টিতে কিন্তু তিনি স্তব্ধ হয়ে গেলেন, সংগীত হারা হয়ে গেলেন। তাই সেই অল্প সময়ের মধ্যে তার যে সৃষ্টিকর্ম সেটিতে কি নেই, আমরা এখন তার গবেষণা করতে গেলে খুঁজি যে তিনি কোথায় নেই, গানের কোন অংশে তিনি নেই। তার জাগরণী গান, উদ্দীপনামূলক গান, প্রকৃতির বিষয়ের গান, ধর্মীয় সঙ্গীতের গান, হিন্দু সম্প্রদায়ের গান, মুসলিম সম্প্রদায়ের গান, মানুষের গান, আধুনিক গান, লোকসঙ্গীত, কীর্তন, ভজন, শ্যামা সঙ্গীত, এই ধরনের গানের যে বিচিত্রতা, এবং একই সঙ্গে তিনি যেন মনে হচ্ছে সহস্র হস্তে লিখছেন আর সহস্ত মস্তিষ্কে সুর করছেন। ৩,৫০০ গান রচনা করেছেন এবং সুর করেছেন, কম্পোজ করেছেন, গাইয়েছেন, শিল্পী নির্বাচন করেছেন। তিনি একটি প্যাকেজের মতো করে অনুষ্ঠান করতেন, যেমন সেখানে শিল্পী থাকবে, মিউজিশিয়ান থাকবে, সুরকার থাকবে, রেকর্ডিস্ট থাকবে, নানাবিধ বিষয়টিকে মাথায় এনে তার এক একটি গানকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তার যে শেখার বিষয়টি কিন্তু তার খুবই সীমিত। উনি জমিরুদ্দিন খাঁর কাছে শিখেছেন, মাস্তান গামার কাছে শিখেছেন, এরকম উল্লেখযোগ্য কয়েকজনের কাছেই, সতীশচন্দ্রের কাছে কিছুদিন শিখেছেন, বাট খুবই অল্প সময়ের মধ্যে। তার বিদ্যা বুদ্ধি ওইটুকুর মধ্যেই তিনি তার বিস্তৃত সৃষ্টি, 17টি রাগ সৃষ্টি করেছেন, কেউ কেউ 18টিও বলেন। দক্ষিণ ভারতীয় রাগের ব্যবহার করেছেন, দক্ষিণ ভারতীয় রাগ বিলুপ্ত হয়ে গেছে যেসব রাগগুলো, সেই রাগের উপরে আবার গান রচনা করেছেন, যে গানগুলো গাইলে মনে হয় যেন এই বাংলার গান। দক্ষিণ ভারতের আলাদা একটি ধারার গান, এবং সেই ধারার গানগুলো কিন্তু উত্তর ভারতীয় গানের সাথে একরকম নয়, কিন্তু তার যে সৃষ্টিটি এত সুন্দরভাবে এই বাংলার সাথে মিশে গেছে যে মনেই হয় না যে এটি দক্ষিণ ভারতীয় রাগ। এবং ওই যে 17টি রাগ সৃষ্টি করেছেন, সেই রাগগুলো কিন্তু একটি থেকে একটি একেবারেই আলাদা, এবং প্রত্যেকটি গান, প্রত্যেকটি রাগ তিনি গানের বাণীতে তার সেই রাগের নামটি দিয়ে গেছেন, যার ফলে ওই রাগটিকে চিনতে অসুবিধা হয় না। উনি কিন্তু এই প্রাচ্যের সঙ্গীতকে এই বাংলায় এনে হাজির করেছেন। গজল কিন্তু সার্থক সৃষ্টিকর্তা কাজী নজরুল ইসলাম। এই গজলের কিন্তু উর্দু গজল, ফার্সি গজল, সেই গজলের আঙ্গিকে বিভিন্ন ধারার গজল সৃষ্টি করেছেন, এবং সার্থকভাবে কিন্তু বাংলায় আমরা বাগিচায় বুলবুলি তুই, দিশনে আজি দোল গেয়ে যাচ্ছি, এটি কিন্তু একদম পরিপূর্ণ গজল, এবং এক একটি বন্দিশ কিন্তু গাইলেই বোঝা যায় যে এর বাণীগুলো আপনারা যখন পড়বেন তো বুঝতে পারবেন যে সেটির সাথে যে প্রাচ্যের একটা আবহ পাওয়া যায়। এছাড়াও আরবি সুরকেও উনি ব্যবহার করেছেন। তো বিষয় তো এইখানেই যে একজন সাধারণ আমাদের মতন মানুষ, তার চিন্তা ভাবনা চেতনা কতটা বিস্তৃত হলে এবং কতটা চুম্বকসম হলে এগুলোকে গ্রহণ করে বাংলা গানকে সমৃদ্ধ করে গেছে, এবং বাংলা গানকে আমরা আজীবন ধরে রাখতে পারবো এই কাজী নজরুল ইসলামের গানের মাধ্যমে। এবং যে তখন যে একটা রবীন্দ্র বলয় ছিল, সেই রবীন্দ্র বলয়টি কিন্তু এত জোরালো ছিল, এত বেশি মানুষের গ্রহণযোগ্যতা লাভ করেছিল, যে তার প্রভাবে ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত, তারাও যে গান লিখছেন বা সুর করছেন বা গাইছেন শিল্পীরা, সবই কিন্তু একটি রবীন্দ্র বলয়ের সঙ্গে একই বলয়ের মধ্যে চলে আসে, কিন্তু নজরুল সেটিকে ভেঙে বের হয়ে গেছেন। কাজী নজরুল ইসলামের ডাকনাম দুখু মিয়া। গ্রামের মসজিদে মুয়াজ্জিন ছিলেন তিনি। অল্প বয়স থেকেই সঙ্গীত রচনা শুরু করেন। এর মধ্যে রয়েছে চাষার সং, শকুনিবধ, রাজা যুধিষ্ঠিরের সং, দাতাকর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতম, রাজপুত্রের গান। দারিদ্র ঠিক না আমি বলবো না, আমরা যেটা দেখে এসেছি, আমরা যেটা জানি বাবার মুখে, এবং আমরা প্রতিবার চুরুলিয়া গ্রামে যেতাম, দাদুর একটা বাসা আছে ওখানে,
সরি, ওই বাসাতে আমরা যেতাম, পুকুর আছে, পুকুর থেকে মাছ তোলা হতো। তার আগে দাদুর কি জীবন ছিল, তার আগে অনেক টাকা পয়সা ছিল। তারপরে দাদু কিছুদিন চুরুলিয়াতে ছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে চুরুলিয়া থেকে চলে গেছেন, ময়মনসিং এ ছিলেন। দাদুর জীবন চঞ্চল, কবি মানেই তো তার জীবনটা চঞ্চল। দাদুর ধারা এরকম, দারিদ্রতা, এত দারিদ্রতা দাদুর ছিল না যেটা দাদুকে বলা হয়। আর দুঃখু মিয়া নামটা ছিল, দুঃখু মিয়া দাদুর আগে অনেক যারা জন্মেছিলেন তারা মারা যেতেন, সেই জন্য দাদুর নাম দুঃখু মিয়া হয়েছিল। অংশ নিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে। করাচি সেনানিবাসে বসেই নজরুল রচনা করেন বাউন্ডেলের আত্মকাহিনী, মুক্তি, হেনা, ব্যথার দান, মেহেরনিগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধির মতো ছোট গল্প। যে মম অঙ্গে কাঁপনো কেউর, কে সেই সুন্দর কে। সওগাত পত্রিকায় 1326 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয় নজরুলের প্রথম ছোট গল্প বাউন্ডেলের আত্মকাহিনী। এই ছোট গল্পের মধ্য দিয়েই বাংলা সাহিত্যে শুরু হয় তার যাত্রা। নজরুলের জীবনে প্রথম সুন্দর ধরা দিয়েছিল ছোট গল্প হয়ে, তারপর সে সুন্দর কবিতা, নাটক ও উপন্যাস হয়ে বিভিন্ন সময় এসেছে তার কাছে। অবশেষে সঙ্গীতের মধ্যে বিরাজ করেছে তার প্রতীক্ষিত সেই সুন্দর। শাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর, শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর। তৎকালীন বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকাগুলোতে নিয়মিত প্রকাশিত ও ব্যাপক সমাদৃত হয়েছে কবির বাঁধনহারা, শাতিল আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, কোরবানি, ফাতেহাই ইয়াজদাহম সাহিত্যকর্মগুলো। 1921 সালে কবি শান্তিনিকেতনে গিয়ে সাক্ষাৎ করে আশীর্বাদ লাভ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। 1921 সালের 21 নভেম্বর ভারতব্যাপী হরতাল ও অসহযোগ আন্দোলনের সময় রাজপথে নেমে আসেন কাজী নজরুল ইসলাম। 1922 সালের 12 আগস্ট নজরুল প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয় তার কালজয়ী কবিতা বিদ্রোহী। কবিতাটির মধ্য দিয়ে সারা ভারতের সাহিত্যে সাড়া ফেলে দেন কাজী নজরুল ইসলাম। আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। 1922 খ্রিস্টাব্দের ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে। কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। 1923 সালের 7 জানুয়ারি নজরুল আত্মপক্ষ সমর্থন করে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে জবানবন্দি দেন। তার এ জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। অভিযুক্ত কবিকে 1923 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি 1 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। জেলে বসেই তিনি রচনা করেন সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি। আমি পুরব দেশের পুরো নারী, গাগরি ভরিয়া এনেছি গো, গাগরি ভরিয়া এনেছি গো অমৃতবাড়ি। বিভিন্ন সময়ে নানা কাজে কবি কাজী নজরুল ইসলাম ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে। যেখানে তিনি আজ চিরনিদ্রায় শায়িত, সেই ঢাকা শহর ও এর আশপাশের এলাকায় ছিল তার কর্মময় দিনগুলোর সোনালী পদচারণা। খালেদ খালেদ শুনিতেছ নাকি সাহারার আহাজারি, কত ওয়েসিস রচিল তাহার মরুনয়নের বাড়ি। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে 27-28 জুন অনুষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজের একটি অধিবেশনে যোগ দিতে নজরুল প্রথমবারের মতো ঢাকায় আসেন। এখানে সে কবির সঙ্গে পরিচয় হয় কবি ও প্রাবন্ধিক আব্দুল কাদের, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বুদ্ধির মুক্তি আন্দোলনের উদ্যোক্তা কাজী আব্দুল ওয়াদুদ, আব্দুল মজিদ সাহিত্যরত্ন সহ অনেকের সঙ্গে। নজরুল সেই সম্মেলনে ইসলামী পুনর্জাগরণ বিষয়ে বক্তব্য রাখার পর গজল গাওয়া ছাড়াও তার খালিদ কবিতাটি আবৃত্তি করেন এবং পরিবেশন করেন খোশ আমদেদ নামে নতুন একটি গান। 1928 সালে দ্বিতীয়বার ঢাকা এলে বাংলা একাডেমির দোতলায় এই ঘরে বসে তিনি রচনা করেন এবাসি আসরে আসিলে কে ছলিতে এবং বাংলাদেশের রণসঙ্গীত চল 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 গানটি। এ সফরে তার সঙ্গে পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক বুদ্ধদেব বসু এবং কাজী মোতাহার হোসেনের দূরসম্পর্কের বোন ফজিলাতুন্নেসার সঙ্গে। নিরজনে সখী
বলো বধূরে। ফজিলাতুন্নেসার রূপে গুণে মুগ্ধ হয়ে নজরুল তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন এবং এ বিষয়ে কাজী মোতাহার হোসেন ও ফজিলাতুন্নেসাকে অনেক চিঠি লেখেন ও বই পাঠান। কাজী মোতাহার হোসেন একটি চিঠিতে ফজিলাতুন্নেসার অনাগ্রহের কথা জানালে নজরুল অনুশোচনা করে এ বিষয়ে বিরত হন। রচনা করেন নিরজনে সখী বলো বধূয়ারে গানটি। মোর প্রিয়া হবে সোরানি, দেব খোবায় তারার ফুল, করনে দোলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল। নজরুল হঠাৎ সিদ্ধান্ত নেন নার্গিসকে বিয়ে করবেন। তার ও নার্গিসের একান্ত আগ্রহে 1921 সালের 27 জুন নজরুল নার্গিসের আক্ত অনুষ্ঠিত হয়। অজ্ঞাত কারণে কনের মামা আলী আকবর খান কাবিন নামায় শর্ত জুড়ে দেন নজরুল নার্গিসকে নিয়ে কখনো দৌলতপুর ছেড়ে যেতে পারবেন না। এই অন্যায় আচরণ ও শর্তে মর্মাহত কবি পরের দিনই নার্গিসকে ফেলে চলে যান। দাদুর আর নার্গিসের ভালোবাসা মানে অতুলনীয়। দাদু কোনোদিনই নার্গিসকে ভুলতে পারেননি। এই চিঠিতে ভালোবাসার চিঠি, ভালোবাসার কবি, এটুকুই আমরা জানি দাদুর সাথে যেটা সম্পর্ক ছিল। তারপরে তো দাদুর সম্পর্ক ছেদ হয়ে যায়, দাদুর বিয়ে হয়, কিন্তু দাদু তো আর মানে ছেড়ে চলে আসেনি। আপনি থেকেই দাদুর মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তারপরে দাদু ভালোবাসা নার্গিসকেই বেসেছেন। তারপরে প্রমীলা ইসলাম এসছেন জীবনে, প্রমীলাকেও ভালোবেসে গেছেন। আজ মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, বাজে। কিন্তু এরই মধ্যে দৌলতপুরে বসেই তিনি লিখে ফেলেন বিদায় বেলায়, বেদনা অভিমান, বিধুরা পথিক প্রিয়া, মুকুলের উদ্বোধন, লাল সালাম, হারামণি, মানুষ বধূ ও মনের মানুষ কবিতাগুলো। কান্দির পাড়ে প্রমীলার ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে কবি নার্গিসকে ভুলে যাওয়ার চেষ্টা করেন। 1924 সালের 25 এপ্রিল কলকাতার একটি বাড়িতে প্রমীলাকে বিয়ে করেন কাজী নজরুল ইসলাম। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে। ঢাকা ও কুমিল্লার পাশাপাশি নজরুলের বহু শিল্পিত রচনার জন্মভূমি চট্টগ্রাম। তিনি প্রথমবারের মতো চট্টগ্রামে আসেন 1926 সালের 26 জুলাই। সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের বহু কবিতা সেখানে রচিত। 1929 সালের জানুয়ারি মাসের প্রায় পুরোটাই তিনি চট্টগ্রামে কাটান। দুর্গম কান্তারে বিনাশ্বরে হরিগুণ গায়, শ্রবণে জুড়ায় শুনি আহা কি মধুর স্বর, বলে বর পুলকে পুরিল মন। 1934 সালে ধ্রুব চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম চলচ্চিত্রকারের মর্যাদা লাভ করেন তিনি। সিনেমাটি পরিচালনার পাশাপাশি সিনেমাটির সঙ্গীত রচনা ও পরিচালনা ও অভিনয় করেন তিনি। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে বিষ্ণে আজি দোল। 1941 সালের পর নজরুলের জীবনে নেমে আসে কল্পনাতীত এক দুঃসময়। কবিপত্নী পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। চিকিৎসার জন্য বিক্রি করতে হয় তার সাধের গাড়ি। HMV-তে কাজ করা শুরু করেন। তার আগেই কনিষ্ঠ পুত্র বুলবুলের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন কবি। বুলবুলের মৃত্যু শোককে কবি তার শিল্পের শক্তি হিসেবে কাজে লাগিয়ে বাংলা সঙ্গীতে প্রথম গজলের প্রবর্তন করেন। আমাকে আমার সবাই বলতেন যে আমাকে আমার দাদির মতন দেখতে, তা প্রমীলা ইসলাম। তা মারা বললেন, যখন দাদুকে সবাই দেখতে আসতেন, আমাদের ভিজিটিং আওয়ার ছিল স্যাটারডে সানডে, দাদুকে দেখতে আসতেন সবাই। তা তখন আমার মা ঠিক করলেন, সবাই রিপোর্টার ছিলেন ওখানে, সবাই ঠিক করলেন যে আমাকে আমার দাদির মতন সাজানো হবে, কিন্তু দেখতে হবে যে দাদুর অনুভূতিটা, মানে দাদুর মুখ থেকে কথা বেরিয়ে আসছে না, দাদু কি তার অনুভূতি। তখন আমাকে দাদির মতন সাজানো হলো। দাদির মতন সাজিয়ে আমাকে দাদুর বিছানার মধ্যে বসানো হলো। প্রচুর রিপোর্টার এবং প্রচুর লোক ছিল। আমার বাবা ছিলেন, কাজী সুপ্রসাদী, সবাই দাঁড়ানো ছিল, দেখলো দাদুর অনুভূতিটা। দাদু শুধু আমার দিকে তাকিয়ে আমাকে বসতে বললেন। দাদুর এমন একটা সেন্স ছিল যে উনি কিন্তু বুঝতে পারতেন যে এটা আমার নাতনি, এটা আমার নাতি, এগুলো বুঝতে পারতেন, চলাফেরা করতে পারতেন, শুধু কথা বলতে পারতেন না, আর অন্য কিছু পারতেন না। কিন্তু একদম মনে হতো যে দাদু বুঝতে পারতেন যে আমার এটা নাতনি, আমার নাতি। আমাদের যদি বাবা একটু বকতো, তখন চেঁচাতো, একটা মুখে আওয়াজ বেরোতো, হাত দিয়ে নাড়া দিত যে বকবো না। এরকম আমরা দেখে এসেছি দাদার সাথে। তারপরে তার অনুভূতিটা দেখলো। দাদু শুধু আমাকে দেখে খাটে বসতে বললেন হাত নাড়িয়ে, আর সবাই ছিলেন ওখানে, খালি
কেঁদেই যাচ্ছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল দাদার, আর আমার দিকে তাকিয়ে সেন্সলেস হয়ে গেছিলেন, এইটুকুই আমার মনে আছে। 1971 সালে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক উদ্যোগে ও প্রচেষ্টায় রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় বাকশক্তিহীন নির্বাক কবিকে ঢাকায় নিয়ে আসা হয়। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। 1976 সালের 18 ফেব্রুয়ারি কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। একই বছর তাকে 21 পদকে ভূষিত করা হয় এবং চল 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 গানটি বাংলাদেশের রণসঙ্গীতের মর্যাদা পায়। আমার দাদু যখন মারা গেলেন, আমার বাবা জানতে পারলেন যে দাদু মারা গেছে। তখন আমার বাবা, তখন মিসেস গান্ধী ছিলেন, মিসেস গান্ধীকে আমার বাবা ফোন করলেন যে আমি এখনই ঢাকা যেতে চাই, আমি ফ্লাইটে কোনো টিকিট নেই। তখন মিসেস গান্ধী বললো আমরা ঠিক আছে, আমরা করে দিচ্ছি, আমরা সব ঠিক করে দিই। তখন চিফ মিনিস্টার বোধহয় ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, তখন ওনারা সব ঠিক করে দিলেন। আমার বাবা, কাজী সব্যসাচী এবং আমার চাচি কল্যাণী কাজী এসেছিলেন ফ্লাইটে দাদু যখন মারা গেলেন ঢাকায়, বাংলাদেশে। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। এক অজানা রোগে আক্রান্ত হয়ে 1942 সাল থেকেই তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। 1976 সালের 12ই ভাদ্র, 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। সমাধিতে মোর দিতে এলে ফুল সমাধিতে মোর এত দিনে কি আমার পড়িল মনে মনোজল। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গানটিকে স্মরণ রেখে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়। একটি ফোঁটা আখি জল ঝরে যেন তার হাতের শরাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে।